শেষ ২০ মিনিট কি হয়েছে তিনি আসলে এখনো বুঝতে পারছেন না এবং তিনি সবার কাছে ক্ষমাও চেয়েছেন। ম্যাচ জিতিয়েছেন, আবার ক্ষমাও চেয়েছেন। আকবর আলী তারকে নিয়ে আসলে অনেক কথা হচ্ছিল যে ম্যাচটা হয়তো আমরা একদম জিতে যেতে পারতাম, সেই জায়গায় তিনি একটা ক্যাচ ফেলে দিয়েছিলেন লাস্ট ওভারে। আবার যখন সুপার ওভারে সেই সময় আমরা দেখেছি যে, বা একদম লাস্ট বলটার কথাই যদি বলি, যেই বলটা যদি আকবর আলী তার হাতেই রেখে দিতেন তাহলেও হয়তো এই ম্যাচটা সুপার ওভারে যায় না। সেই জায়গা থেকে যখন ম্যাচ শেষ হলো আকবর আলী বলেছেন যে শেষ ২০ মিনিট কি হয়েছে তিনি আসলে এখনো বুঝতে পারছেন না এবং তিনি সবার কাছে ক্ষমাও চেয়েছেন। ম্যাচ জিতিয়েছেন, আবার ক্ষমাও চেয়েছেন। এই বিষয়টা আসলে কিভাবে দেখছেন? দেখুন, নার্ভ ঠিক রাখা কিন্তু সবচেয়ে চ্যালেঞ্জ। প্রেশার মোমেন্টে সবাই পারে না। বাংলাদেশ কিন্তু এই জায়গাগুলিতে সবসময় ফেল করে। আকবর আলীরাও কিন্তু বাংলাদেশি এবং তারা কিন্তু একই কালচারে বড় হচ্ছেন এবং তারাও সেই ধকলটা নিতে পারেন না। এই যে অভ্যস্ততার ব্যাপার, এখানে ফিনিশিং দিতে পারার সক্ষমতা, সেগুলি যদি তৈরি হয়ে যায় তাহলে বাংলাদেশ ইন ফিউচারে ভালো করবেন। লাস্ট 20 মিনিটস তারা আসলে একটা প্যানিকের মধ্যে ছিলেন এবং সেই প্যানিকটাই তাদেরকে আজ কালকে ওই সুপার ওভার পর্যন্ত নিয়ে গিয়েছে। আপনি যদি দেখেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ যে সিরিজটা খেলেছে ঢাকায়, সেই সিরিজের মধ্যে সেম ঘটনা ঘটেছে, যেটা হচ্ছে সোহান দৌড়ে গিয়ে আপনার কিপিং ছেড়ে তিনি চলে গিয়েছিলেন ফিল্ডিং করতে। সেই ফিল্ডিং করতে গিয়ে যেটা হয়েছে সেটা হচ্ছে যে ক্যাচটাও নিতে পারেননি, আবার তিনি বল ড্রপ করাতে এখানে উইকেট কিপিংয়ের পেছনে ব্যাটার না থাকায় ওটা আউটও করতে পারেনি কিংবা এক রানের ফ্লোটা বন্ধ করতে পারেনি। সেম তিনি যদি ধরে দাঁড়িয়ে থাকতেন তাহলে কিন্তু রান নিতে পারে না, সেক্ষেত্রে ওখানে জিতে যায়। তারপর রোমাঞ্চ বলে কথা, সুপার ওভারে আসলেন। সুপার ওভারে আপনার পেসার অসাধারণ খেলেন রিপন মণ্ডল, দুটো ডেলিভারিতে দুটো উইকেট নিয়ে নিলেন, যেটা সাধারণত পৃথিবীতে খুব ঘটেনি। তো সেই জায়গা থেকে আপনার মাত্র 1 রান লাগে। সেই রান নেওয়ার জন্য আপনাকে কেন ওভার বাউন্ডারি মারতে হবে, কেন আপনাকে 4 মারতে হবে? আপনি জাস্ট বলটাকে পুশ করেন। সেটা মারলেন ইয়াসির আলী রাব্বি, যিনি জাতীয় দলে খেলেছেন। অ্যাবসলিউটলি, তিনি অভিজ্ঞ একজন ব্যাটার, তিনি কিন্তু এখন জায়গা পাচ্ছেন না। আমার কথা হলো, আপনি একটা প্রশ্ন রেজ করেছেন এখানে যে সিনিয়র এবং জুনিয়র দুজনের সংমিশ্রণ। আমি দেখছি যে সিনিয়রদের পোটেনশিয়াল কম বা ন্যাশনাল টিম বা ইন ফিউচার বাংলাদেশে খেলার সম্ভাবনা কম জাতীয় দলের, যা নেই, সুযোগ নেই অনেকের। তো সেই প্লেয়ারদের কেন আমি বারবার এই টিমের সুযোগ দিয়ে অন্যদের পথ বন্ধ করব? এটা কিন্তু সিলেকশন প্যানেলের বা সিলেকশনে যারা থাকেন তাদের কাছে আমার প্রশ্ন এবং জানতে চাওয়া, শুধু আমার না আর অনেকেরই জানতে চাওয়া রয়েছেন। তারা আমার ধারণা একটা মুখস্থ বিদ্যার মতো এই জায়গাগুলোতে এই সিলেকশনগুলো করেন। হ্যাঁ, আমি বুঝতে পারছি যে তিনি জেতার জন্য এগুলি করছেন, কিন্তু সবসময় জেতাটা বড় নয়, আপনার টিমটা বিল্ড আপ করা এবং ফিউচার ক্রিকেটকে ডেভেলপ করাই আপনার কাজ। সেক্ষেত্রে এই টিম কেন করা হয়? এই টিম করা হয় যেন ফিউচার ন্যাশনাল টিমটাকে ব্যাকআপ পাওয়া যায়। আপনি এই যে আবু হায়দার রনি, তিনি পেসে ডোমেস্টিকে অনেক ভালো খেলেন, তাহলে জাতীয় দলে নিয়ে নেন। যেহেতু তার রিপ্লেসমেন্ট রয়েছে এবং জাতীয় দলে রেগুলার রয়েছে, তিনি ব্যাকআপ রিপ্লেস হিসেবে জাতীয় দলে আসতে পারছেন না। অতএব তাকে খামাক্ষা ক্যারি করার জন্য 3-4টা উইকেট নেওয়ার জন্যই আপনি এই টিমে কন্টিনিউ নিতে পারেন না। নেওয়া উচিত কি না সেটা আপনার বোঝা উচিত। আপনি বরঞ্চ এই জায়গায় যদি একজন উদীয়মান কিংবা 23-24 বছরের যে ডোমেস্টিকে খেলে অভিজ্ঞ রয়েছে, যার সম্ভাবনা রয়েছে, পোটেনশিয়াল আছে, তাকে আপনি এখানে সুযোগ দেন এবং সে বাংলাদেশকে আউটপুট ঠিক দিবে এবং ফিউচারে 3 জন যদি খেলে, এখান থেকে একজন বেরিয়ে আসলো, সেটা আপনার জন্য সম্পদ হিসেবে পরিণত হবে।